আসসালামু আলাইকুম। অনেক ছিল বলা, দুদিন আগে আসবে। আর অনেক কথা বলতে পারতাম যদি আর 1 ঘন্টা আগে আমাকে বলতে বলা হতো। অনেক কথা শুনতে শুনতে আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হয় আপনারা হয়তো শুনতে পারবেন না। যখন মনে করবেন যে আমার কথা শুনতে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু হাত তুলবেন, আমি থেমে যাব। তো পাশ করে চলে আগে আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম, তখন আপনি আসলে মারামারি হতো এবং প্রায়শই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যেত। এবার 2-3 বছর সেশন জাম নিয়ে পাশ করেছি 98 তার মানে আজকে 27 বছর আগে। তো আপনাদের জ্ঞান বেশি না থাকলে অসম্ভব অভিজ্ঞতা বেশি। আমি ধারণা করছি এবছর যারা সরকারি চাকরিতে যোগদান করবেন তারপরেও বয়স সম্ভবত আমার এমবিবিএস পাশের সমান হতে পারে, আমি ধারণা করছি। সুতরাং আমরা অনেক কথাই বলবো, তিক্ত লাগলেও একটু মেনে নেবেন, কারণ আমাদের বয়সের কারণে আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের শোনাতে চাই। নবীন ডাক্তার থেকে নবীন ক্যাডার কিন্তু আসসালামু আলাইকুম। ক্যাডার শব্দটা আমরা যদিও ব্যবহার করি, অনেক কিছু ব্যবহার করা হয় না। এটা ব্যবহার করতে পারেন একজন বিসিএস ক্যাডার, একজন অফিসার। এটা কি আপনার অহংকার? না, এটা আপনার পরিচয়, এর চেয়ে বেশি কিছু না। আপনার বড় পরিচয় আপনাদের ডাক্তার, আর নতুন হিসেবে এখন যে চাকরি যোগদান করতে যাচ্ছেন আপনি একজন ক্যাডার অফিসার। বয়স 49 পর্যন্ত 59 পর্যন্ত তাই থাকবে, তারপর আমরা ডাক্তার হয়ে যাবেন। কিন্তু সরকার যে আপনাকে এই পদে নিয়োগ দিচ্ছে, কিছু সুবিধা আপনি পাবেন। একটা সুবিধা কি জানেন? মাস শেষে পরবর্তী মাসের 1 তারিখে নিশ্চিত বেতন। আপনি কাজ 28 দিন করেন বা 25 দিন করেন, সেটা সরকার দেখতে যায় না। ক্লাস 1 অফিসার হওয়ার কারণে আপনি কি করেন না করেন সরকার দেখতে যায় না। এতটাই একটা বিশ্বাস করে সরকার, আপনাকে এতটাই বিশ্বাস করে যে আপনার দেওয়া একটা সার্টিফিকেট সত্যায়ন সরকার চোখ বুজে গ্রহণ করে। আবার বলছি যে আপনি মাত্র 5 দিন কাজ করেন, সরকার 2 দিন যান, 30 দিন থাকেন, যাই করেন না কেন, সরকার চোখ বুঝে না দেখে আপনাকে মাসে পুরো বেতন দিয়ে দেবে। যদি আপনি আমি এই বিশ্বাস লঙ্ঘন করি, কিছুটা তো বিশ্বাসঘাতকতার শামিল হবে, তাই না? একটা কাজ হারাম নিশ্চয় করবেন না আপনারা, সেটা হলো অনুপস্থিত থাকা। বলতে পারেন অমুক জায়গায় নাসির ভাই বা টিটো ভাই সপ্তাহে 2 দিন যান, আমি কেন যাবো না? উনি চুরি করলে আপনি করবেন না? না, এটা করা যাবে না। আপনার অফিস শুরু যদি উপজেলায় যান, অফিস শুরু হবে সকাল 8টায়। 8টা মানে কি জানেন? 7:50। 8টা মানে 8:02 না, 7:50 অফিসে যাবেন। গিয়ে নিশ্চিত অফিস করেন, 2:30 পর্যন্ত অফিস, আপনি 2:40 পর্যন্ত অফিস থাকেন। আপনাকে নিশ্চয় দিচ্ছি আপনার চাকরির কোনো সমস্যা হবে না, কেউ সমস্যা করবে না। প্রথম দিকে যারা আপনার সমালোচনা করতে আসবে, কয়েকদিন পরে তারাই আপনার ভক্ত হয়ে যাবে। যারা ডাক্তারদের বিরুদ্ধে নানা কথা বলেন, জিজ্ঞেস করেন, চ্যালেঞ্জ করেন যে আপনি যদি আপনার সাহস থাকে আপনার বায়োমেট্রিক হাজিরা আমাকে দেখান, চ্যালেঞ্জ করেন, কে দেখায়? আমি পারবো, কে সাইন করবো? আমি নিয়ে চুপ ছিলাম কয়েক বছর, একটা সিঙ্গেল উদাহরণ নাই যে আমি আড়াইটার 1 মিনিট পর্যন্ত একটা মিস্টেক করেছি। যদি কেউ চান দেখে আসেন আমার অফিসে গিয়ে দেখাতে পারেন, আমি পাবো। এখন যেখানে আছে সেখানে বায়োমেট্রিক হাজিরা দেখেন আবার। যাই হোক, এটা কিন্তু গর্বের জন্য বলছি না, যেটা বলছি ইচ্ছা করে সম্ভব হয়। গর্ব করা হারাম, আমি আবার আল্লাহ পাকের বলিনি, আমি বলেছি যে চাইলে সম্ভব হয়। একজন আর্মি অফিসার, পুলিশ অফিসার, এডমিন ক্যাডার তার জাস্ট টাইম অফিসে যায়, কিন্তু আমাদের অনেকে আমরা যাই না। এর অনেকগুলো কারণ আছে। একটা হলো যে আমাদের কেউ শেখায়নি এগুলো। চাকরির শুরুতে একজন সহকারী কমিশনার, যে এডমিন ক্যাডারের লোক অথবা আর্মিতে যারা আছেন, তারা কেউ 6 মাস, কেউ 2 বছর ট্রেনিং পান। আপনাদেরকে কয়েকদিন করে পোস্টিং দেওয়া হবে ট্রেনিং ছাড়া। অনেক কিছু না জানার কারণে ভুল করি। যখন উপজেলায় যাবেন, 2টা বই সাথে নিয়ে যাওয়াটা প্রয়োজন বলে মনে করছি। চাকরির বিধানাবলী আর বাংলাদেশ সার্ভিস রুলস গিয়ে পড়বেন আপনারা এগুলো। আপনি যখন সরকারি চাকরি করবেন, ক্যাডার অফিসার, আপনি শুধু একজন ডাক্তার নন, আপনি একজন সরকারি কর্মকর্তা। তার মানে আপনি সরকারের সকল কার্যক্রমের বাস্তবায়নের অংশীদার। একজন ক্যাডার অফিসার যখন আপনি হবেন, তখন আপনি সিদ্ধান্ত প্রদানকারী। আমি রিপিট করছি, আপনি সিদ্ধান্ত প্রদান করবেন, আপনি ডিসিশন দিবেন।
আপনি প্রবলেম সলভ করবেন, প্রবলেম বাড়াবেন না। আপনার যে কলমগুলো আছে কি কি সাধারণত দেওয়া হয়, প্রথমে বলি, আপনার কাছে ইনজুরি কেস আসে, কেউ মার খেয়ে আসলো অথবা অ্যাক্সিডেন্ট করে আসলো, কোন নারী নিগ্রহের শিকার, আমি ইচ্ছা করি ভদ্র শব্দ ব্যবহার করলাম, একজন নারী নিগ্রহের শিকার হয়ে আসলো, আপনি যে সার্টিফিকেট দেন কোর্ট সেটা গ্রহণ করে, যদি কোর্ট সেটাকে মানে অসঙ্গত মনে না করে সেটা গ্রহণ করে, এটা চূড়ান্ত। ইভেন একজন মানুষ মারা যাওয়ার পরে আপনি সার্টিফিকেট দেন, ডেথ সার্টিফিকেট অথবা পোস্টমর্টম সার্টিফিকেট, সেটা কোর্টে গ্রহণ করে, এর ভিত্তিতে বিচার হয়। আপনি অবশ্যই সত্য কথা লিখবেন, অবশ্যই অবশ্য কর্তব্য। কারো প্ররোচনায়, চাপে, লোভে আপনি আপনার কথা ত্যাগ করবেন না। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার চাকরি যাবে না, সত্য কথা লিখবেন। আপনাকে যদি কেউ শাস্তি দিতে চায় অবশ্যই তদন্ত করা হবে, যারা তদন্ত করতে চায় সব বুঝে যায়, কিন্তু সব পথে থাকার পরে তাকে তদন্ত করে ফাঁসানো হয়েছে, এই উদাহরণ বাংলাদেশে ডাক্তারদের ক্ষেত্রে নাই বললে চলে। অনেক বড় বড় অনেকে কথা বলেন আমি ভালো ছিলাম, প্রমোশন দেয়নি, চাকরি দেয়নি, মিথ্যা কথা, ভুল কথা। হয়তো বা রাজনৈতিক কারণে ঢাকা থেকে বদলি করে খাগড়া চলে দেওয়া হয়, হ্যাঁ হতে পারে, কিন্তু ভালো থাকার কারণে আপনাকে চাকরি বাদ দেওয়া হয়েছে প্রায় অসম্ভব। কেন জানেন? অনেস্ট অফিসার পাওয়া যায় না বললেই চলে। আপনি খুঁজে দেখেন কয়েকজন ডিউটি অফিসার আছে, খুবই পাওয়া যায় না। আপনাকে মাথায় তুলে রাখবে সব নিয়ে পড়ে এখন। যখন আপনি সার্টিফিকেট দেবেন অবশ্যই সত্য কথা লিখবেন। আপনি সার্টিফিকেটে কি লিখবেন অথবা না লিখবেন সেই ক্ষেত্রে আপনি স্বাধীন। আপনাকে আপনার ইউএচপিও অথবা সিভিল সার্জন অথবা কোর্ট অথবা অন্য কেউ বাধ্য করতে পারে না। আমি কয়েকটা তদন্ত করেছি, আমাকে কেউ বলতেই আসেনি। কেন জানেন? তারা জানতো বলে লাভ নাই, আরো উল্টা পাল্টা তাকে মান সম্মান দিতে পারে। যাই হোক, তো আপনি যখন উপজেলায় যাবেন কয়েক মাস আপনার পরীক্ষা করে মানুষ দেখবেন কেমন, সব থাকলে কেউ কিছু করবে না। 2 নম্বর হলো আপনি যখন কোর্টে সাক্ষ্য দেন তখন স্বাধীন। কোর্টে সাক্ষ্য আপনি যখন দেন আপনি এক্সপার্ট অপিনিয়ন দেবেন, সেক্ষেত্রে স্বাধীন। উকিলরা অবশ্য উল্টা পাল্টা কথাবার্তা বলে, কিন্তু আপনি যখন বিচারকদের তাকাবেন তখন বিচারক স্যার অথবা ইউর অনার করে তাকে সম্বোধন করতে হয়, বলে উনি আপনাকে হেল্প করবেন। বেশিরভাগ বিচারক মোর দেন 90% ডাক্তারদের পক্ষেই থাকে। সুতরাং কে কি বললো না বললো সেই দিকে তাকানোর প্রয়োজন নেই। 3 নাম্বার, আপনি ফাইলটা আপনি বুঝবেন না, সময় লাগবে। ফাইল নোটে কিছু লেখার ব্যাপারে আপনি স্বাধীন। আপনার কেউ বাধ্য করতে পারে, আপনি না লিখলে কেউ কিছু করতে পারবে। আমি লিখবো না, বলে আমি লিখবো না, ছোট অসত লিখবো না, কেউ কিছু করতে পারবে না। ট্রিটমেন্ট দেওয়ার ব্যাপারে আপনি স্বাধীন, কেউ বাধ্য করতে পারবে না যে একজন ইনজুরি পেশেন্টকে উল্টোপাল্টা চিকিৎসা দেয়, কেউ বাধ্য করতে পারবে না। এবং এখন যে বিষয়টা পরে নেক্সট পয়েন্ট আসছে সেটা গুরুত্বপূর্ণ, প্রকিউরমেন্ট, সরকারি ক্রয়। আমাদের দেশে প্রতি বছর বাজেট হয় কত টাকা? প্রায় 7 লক্ষ কোটি টাকা। এর মধ্যে প্রায় অর্ধেক হলো সরকারি প্রকিউরমেন্ট। এই যে আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসা যাওয়া করেন, এটা সরকারের ক্রয়, প্রকিউরমেন্ট। আপনারা পদ্মা সেতুতে আসা যাওয়া করেন, অনেকেই ছবি তোলেন সেখানে গিয়ে, প্রায় 40,000 কোটি টাকার একটা পরিকল্পনা ছিল, সেটা প্রকিউরমেন্ট। আপনি যখন প্রকিউরমেন্টে অংশীদার হবেন সরকারের পক্ষে, আপনি স্বাধীন যে আপনি কি মতামত দেবেন, কি আপনি বাধ্য করতে পারবেন না। আপনি যদি উল্টা পাল্টা কিছু না করেন, মানুষ একবার পরীক্ষা করবে আপনাকে, আপনি কাজ করেন, উপরে গিয়ে বলেন যে আমি কাজটা করবো না, আমি থাকতেও চাই না, তখন দেখবেন কেউ আর ডিস্টার্ব করবে না। এইসব ক্ষেত্রে আপনি স্বাধীন। ক্লাস 1 অফিসার আপনি সত্যায়ন করতে পারছেন সার্টিফিকেট, ক্লাস 1 অফিসার মানুষকে চারিদিক সনদ দিতে পারছেন। সুতরাং যে মর্যাদা আপনাকে দেয়, মাস শেষে সরকার আপনি দেখছেন না আপনি কতদিন অফিসে আসছেন, নিশ্চিন্তে বেতন দিয়ে দিচ্ছে, আপনার বেতন নিজে সাবমিট করতে পারছেন। এটাকে আমরা বলি সেলফ ড্রয়িং অফিসার, SDO, সেলফ ড্রয়িং অফিসার। আপনার বেতন নিজে সাবমিট করতে পারছেন। এই সম্মান এবং মর্যাদা যখন সরকার দেয়, মানে জনগণ আপনাকে দেয়, তখন আপনার উচিত হবে কিছু কাজ করা জনগণের জন্য। প্রথম কাজ, সবার উপরে দেশপ্রেম। কারো কথা শুনবো না, সবার উপরে দেশপ্রেম। আপনি যখন কোনো অফিসে যাবেন, আপনি একটু মনে করবেন যে আমি আমার মতো চলি। যখন বিশেষ পরীক্ষা দিয়ে টাই করে যাই, আর অফিসে যখন আসতে একটা স্ত্রীহীন শার্ট অথবা গেঞ্জি পরে আসে, পুষ্কর চোখ, নেভার নেভার, এই কাজ করার অধিকার আপনার নেই।
আপনি যখন সরকারি অফিসার হবেন আপনার স্বাধীনতা থাকবে না এই কাজ করার। সরকার যদি মনে করে অসদাচরণ, তাহলে এটা অসদাচরণ। সরকার যদি মনে করে যে আপনি যা ইচ্ছা কাপড় পরে আসছেন, আপনাকে বারবার নিষেধ করছে, উল্টাপাল্টা পোশাক করছেন, সব শাস্তি দিতে চাইলে দিতে পারবেন। সুতরাং আপনি এমন পোশাক পরবেন যে পোশাক দেখে অন্যরা সম্মান করবে, বুক আর আপনাদের হাসবে না, এমন পোশাক। আমার এখানে আবার বলছি, যারা আছেন আমার সাথে 25 বছরের কম বয়স কম হতে পারে, কিছু খোলামেলা বলতে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা ওনারা ঠিক জায়গায় রাখবেন প্লিজ, না মানুষ ডিস্টার্ব করে না হলে। আর মানুষ যখন ডিস্টার্ব করে, বেশিরভাগ মানুষকে অভিযোগ করে ফেলে সরকার সেটা সত্য বলে মনে করে। অনেক অফিসার আছেন, আপনারা আমি কয়েকজন অফিসার নামই বলতে পারি, আপনি কয়েকজন ভালো সিভিল সার্জন ছিলেন, ডাক্তার মারিয়া একজন ছিলেন বরিশালে, ছিলেন কিনা নাসিমা ছিলেন, নাসিমা ছিলেন কুমিল্লাতে, অনেক ভালো। আমাদের ম্যাডাম রাশিদা ম্যাডাম খুলনা ছিলেন, আমি জানি ছিলেন কিনা। ওনাদের পোশাক এত চমৎকার ছিল, দেখলে শ্রদ্ধা করতে ইচ্ছা হতো, সুন্দরভাবে কথা বলতেন। আপনারা ইচ্ছা করলেই সেটা পালন করতে পারেন। উপজেলা যাওয়ার যখন আপনার হয়তো অনেকেই অপেক্ষায় আছেন যে কখন পোস্টিং হবে, তাই না? একটু সময় লাগবে, কারণ আপনারা যে পর্যায়টা পাস করেছেন সেটা হলো আপনাকে পাবলিক সার্ভিস কমিশন আপনাকে যোগ্য বলে মনে করেছে, সরকার এখন যোগ্য মনে করেনি। সরকার যোগ্য মনে করার দুইটা কাজ থাকে, দুইটা কাজ না হলে সরকার আপনাকে নিয়োগ দেবে না। সরকার বলতে জনপ্রশাসন মন্ত্রণালয়, সেটা হলো আপনি ফিজিক্যাল ফিট বলে প্রমাণিত হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা লাগবে। সরকার যদি জরুরি প্রয়োজন মনে করে স্বাস্থ্য পরীক্ষা পরেও করতে পারে, পরে করাটা নিয়োগ বিধিসম্মত নয়, সরকার চাইতে পারে, সেক্ষেত্রে মন্ত্রী পরিষদের অনুমোদন লাগে। আরেকটা হলো নির্ধারিত সংস্থা কর্তৃক যাচাই, মানে পুলিশ ভেরিফিকেশন। আপনি যে ঠিকানা লিখবেন সেই ঠিকানার লোক কিনা আপনি, অথবা আপনার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে কিনা, আপনি জেল খেটেছেন কিনা, আপনি জেলে আছেন কিনা, আপনি সেই এলাকার লোক কিনা, এই বিষয়গুলো পুলিশ এটাকে বলে প্রতিবেদন, পুলিশ ভেরিফিকেশন। পুলিশ যায়, এনএসআই যায়, বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয় সব সঠিক কিনা। হেলথ রিপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশন, এনএসআই রিপোর্ট, এই তিনটে যখন আপনার পক্ষে থাকবে, আপনি রেজাল্টের সাথে মিলিয়ে তখন একটা লম্বা কাগজ দেওয়া হবে, নিয়োগপত্র। এটা করে গেজেট বলেন, গেজেট বলতে পারেন, 3000 মানুষের নিয়োগ সোজা কথা না, অনেকগুলো পৃষ্ঠা থাকে, প্রায় কত পৃষ্ঠা, 70-80 পৃষ্ঠা তো হবেই। এক পৃষ্ঠায় যদি 100 জন থাকে 30 পৃষ্ঠা। এই নিয়োগের পরে আপনাকে পদায়ন করা হবে। নিয়োগ এক জিনিস, পদায়ন ভিন্ন জিনিস। নিয়োগ মানে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এই কাগজটা আপনার মৃত্যু প্রয়োজন হবে, নিয়োগের কাগজটা। তার পদায়নটা আমরা যখন আজ থেকে 25 বছর আগে যখন আমাদের নিয়োগ দেওয়া হয়, তখন আমাদেরকে দেওয়া হতো বিভাগীয় পর্যায় থেকে, বিভাগ থেকে। গত 10 বছর ধরে 33 তারপর থেকে দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। এখন কি করা হবে আমরা জানি না, হতে পারে মন্ত্রণালয় থেকে প্রস্তুতি দেওয়া হবে, হতে পারে বিভাগে পাঠিয়ে দেওয়া হবে, হতে পারে। তবে ঢাকা ডিভিশনে পোস্টিং হওয়ার সম্ভাবনা কম। ঢাকার আশেপাশে কয়েকটা জেলা আছে, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, এইসব জায়গায় পোস্টিং হওয়ার সম্ভাবনা কম, বাড়ির আশেপাশে দেওয়ার সম্ভাবনা বেশি। যখন আপনি জানবেন যে আপনাকে পোস্টিং দেওয়া হলো, একটু খোঁজ করেন কোথায় দেওয়া হলো, একটু আপনার ইউএইচএফপি এর ফোন নাম্বার জোগাড় করেন, যিনি আপনার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা, সরাসরি ফোন করেন, নাম বলে যে আমি অমুক, আমাকে পোস্টিং দেওয়া হবে। আপনি তার সাথে কথা বলেন, স্যার কখন আসবো, কবে আসবো। উনি জানলে হয় কি, আপনাদের রুম পরিষ্কার করে রাখতে পারেন, রুম থাকার জায়গা পরিষ্কার করে রাখতে পারেন। আমরা প্রথম বক্তার কাছে শুনলাম, উনি যাওয়ার পর অসন্তুষ্ট হয়েছিলেন, এগুলো এখন আর নাই, এগুলো এখন কারেকশন হয়ে গেছে, 80% কারেকশন হয়ে গেছে। আমরাও আছি, আমরা নির্দেশনা দিই। সুতরাং এই ভয়টা পাবেন না যে আপনি যাওয়ার পরে মুখ কুঁচকে থাকবে না, বরং ওরা হা করে আছে আপনার নিয়োগ দেওয়ার জন্য। এই জন্য আমার হা করতে অপেক্ষা করছে। উপজেলায় অবস্থান খুবই খারাপ, ডাক্তার না থাকায় যারা কাজ করছেন তার একদম বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা গেলে মাথায় তুলে রাখবেন। তো আপনি যান, গিয়ে বলেন যে স্যার আমি এই জায়গায় আসবো, স্যার একটু যদি কষ্ট করে আমার থাকার ব্যবস্থা করতেন, এইটুকু স্যার থাকার ব্যবস্থা করতেন। উনি হয়তো পরিষ্কার করে রাখতে পারেন একটা জায়গায় উঠবেন গিয়ে। তো
যে কথাগুলো ওনারা বলেন আমি সেগুলো বলতে যাচ্ছি। তো আপনি থাকার জন্য আপনাকে কত টাকা বাড়ি ভাড়া কাটবে, সরকার আপনাকে বাড়ি ভাড়া ভাতা দেবে। এটা যদি পূর্ণ বাসা 3 রুমের পূর্ণ বাসা নিয়ে থাকেন তাহলে বাড়ি ভাড়া ভাতা সরকার খতম করবে, এই টাকা পাবেন না। যদি আপনি ডরমিটরিতে একটা রুম নেন তাহলে প্রাপ্য যে বাড়ি ভাড়া ভাতা তার 25% কেটে নেবে। বাড়ি ভাড়া পরিশোধ না করে থাকাটা অন্যায়, এটা করবেন না। তারপরে বছর আগে যাকে বলে আপনি কত বেতন পাবেন জানেন কি? ওটা বলবো আচ্ছা, যদি বলি তাহলে আপনারা যদি এখন বেতন পাবেন সেটা হলো 2015 সনে 8ম পে স্কেলের বেতন অনুসারে বেতন পাবেন। সেই সময়ে 9ম গ্রেডের কর্মকর্তা হিসাবে আপনাকে মূল বেতন দেওয়া হয় 22,000 টাকা। কিন্তু এর সাথে আর দুইটা যোগ হবে। বিসিএস অফিসার হওয়ার কারণে একটা ইনক্রিমেন্ট বেশি পাবেন, ইনক্রিমেন্ট বার্ষিক বেতন বৃদ্ধি। এমবিবিএস সার্টিফিকেট কারণে একটা পাবেন, ইন্টারন্যাশনাল জানা একটা পাবেন, মোট 3টে ইনক্রিমেন্ট বেশি পাবেন। 22,000 যোগ 1100 × 3 300 টাকা বেতন মূল বেতন পাবেন আপনি। তার সাথে বাড়ি ভাড়া ভাতা আনুমানিক 50%, এই স্থান ভেদে ভিন্ন হয়। 50% যদি হয় দেখতে হবে 50 মানে টাকাটা 12,150 40 আচ্ছা 40% 10,000 সামথিং পাবেন আপনি, 10,000 কিছু টাকা। তার সাথে মেডিকেল অ্যালাওয়েন্স পাবেন 1500 টাকা। যদি আপনি বিবাহিত হন অথবা সন্তান থাকে, আপনার হয়তো এটা এতটা বড় হওয়ার কথাও না, সন্তান যদি 5 বছর উপরে থাকে তাহলে সন্তানের শিক্ষা ভাতা পাবেন 500 টাকা। আচ্ছা, এটা হাসছে যে সন্তান থাকতে পারে না, কারণ একটা মানুষ বিয়ে করে। আচ্ছা ঠিক আছে, এর সাথে আরেকটা বিষয় এই বছর থেকে যোগ হলো জুলাই থেকে, আপনার বেতনের 10% বিশেষ সুবিধা পাবেন। এই হিসেবে প্রায় 39,000 টাকা পাবেন, সব মিলে মাসে 39,000 টাকা। একটা কথা রিপিট করে দিচ্ছি, অনেক কথা তারপরে বলছি, আপনি কাজ যতদিনই করেন না কেন সরকার দেখছে না, এটা পুরো বেতন দিয়ে দেবে আপনাকে 39,000 টাকা। এই সুবিধা আপনি পাবেন। যেটা পাবেন যে কোনো অফিসে গেলে চমৎকার সম্মান, যেখানে যান বসার একটা চেয়ার সেটা আপনি পাবেন, সামাজিক মর্যাদা আপনি পাবেন। এই জিনিসগুলো সরকার থেকে পাবেন। সরকার আপনার কাছে যেগুলো চাইবে সেটা আপনি নিয়ম কানুনগুলো যেন জানেন। সরকার মনে করে, আইন মনে করে যেদিন আপনি চাকরি যোগদান করলেন আপনি সব আইন কানুন জানেন। তো মনে করি আমি জানি না এই কথা বলা যাবে না, একটু দেখে নিচ্ছি, তখন আপনি আমাদেরকে ফোন করবেন। আইন কানুন বিপদে পড়লে সবচেয়ে কাছে মানুষ আপনার ইউএচএফপিও, উনি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে পদে গিয়েছেন, উনি অনেক আইন জানেন, তার কাছে জিজ্ঞেস করবেন। ইনজুরি কেস বুঝতে পারছেন না, রেপ কেস আসলো, বলা রেপ দেখতেই হবে, লিখবেন কিনা আপনি ফোন করে নিয়ে চলুন, আমি কি করবো তো আশা করি। আপনি যখন বিপদে পড়বেন অবশ্যই সহযোগিতা চাইবেন। রিপিট করছি, আপনি যখন কোন বিপদে পড়বেন অবশ্যই সহযোগিতা চাইবেন। ইউএচএফ সহযোগিতা চাইতে পারেন, সিভিল সার্জন সহযোগিতা চাইতে পারেন, ডিভিশনাল ডিরেক্টর সহযোগিতা চাইতে পারেন। না হলে ধমকে নেবেন, এত কিছু না। অন্যায় সহযোগিতা চাওয়া মোটেও না, অন্যায় না, সহযোগিতা চাইবেন। তারপর যদি অন্য কেউ সহযোগিতা চায় তাকে সহযোগিতা করবেন। দ্বিতীয় কাজ হলো আপনি যখন উপজেলা কলিগ আছেন সুসম্পর্ক বজায় রাখবেন। যদি আপনি কাউকে খোঁচা দেন উনি খোঁচা দেবেন, এই কাজটা করা যাবে না। আপনি দেখলেন সেকমো সমাজের রিপেয়ার করছে, সেকমো ট্রিটমেন্ট দিচ্ছে, বেটার আপনি ইউএচএফের সাথে পরামর্শ করেন কি করবেন। কারণ হলো তারা দীর্ঘদিন তো এই কাজই করে আসছে, দীর্ঘদিন ভুল চিকিৎসা করে তারা মারি খাচ্ছে না, একটা চিকিৎসা দিচ্ছে আপনার আপনি সেকমোকার যে হোক, আপনি অন্যায় করছে একটু প্রথমবার আপনি দেখেন, দেখে ইউএচএফের সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলেন, কি করবেন। এই সেকমো যদি দেখে যে আপনি তার চেয়ে বেশি জানেন আপনাকে ছেড়ে দেবেন। একজন নার্স তার এই জলপাই কালার উপরটা অ্যাপ্রন করবে, আপনি সেই সময় তার সাথে কথা বলতে যাবেন, মানে তার প্রতিবাদ করতে যাবেন না। করলে কি হবে জানেন? ধারণা করেন তো কি হবে?
সব নার্স আপনার বিপক্ষে চলে যাবে, কাজ করা কঠিন হয়ে যাবে। সব কিছু দেখার দায়িত্ব আপনার নয়, সরকারের। জানেন, সব কিছু দেখার দায়িত্ব আপনার নয়, সরকারের। আপনি কোথাও কোনো ভুল চিকিৎসা করলেন, কোথাও সাংবাদিক আপনাকে আসলো, আপনি জবাবের অধিকার রাখেন কিনা? নো। আপনি চিকিৎসা ভুল করলেন, ভুল করার পরে সাংবাদিক ব্যাখ্যা চাইল, আপনি জবাব দেবেন না, পাঠাবেন নিয়ে চুপ করে ওখানে যান। কারণ আপনি বলবেন যে ডিজি অফিস নিষেধ করেছে, আমরা কথা বলবো না। আপনি ভুল করলেও জবাব দেবেন প্রতিষ্ঠান প্রধান। আপনি যখন কাজ করেছেন, সরকারের পক্ষে কাজ করেছেন, সাংবাদিকদের কোনো প্রশ্ন উত্তর দেবেন না। ফিমেল যারা রিকোয়েস্ট করছি, যে ভালো ড্রেস আপ যাদের আছে তাদের আরো বেশি বলবো, দয়া করে কাউকে ফোন নাম্বার দেবেন না। সাংবাদিকরা আপনার কাছে এসে উল্টাপাল্টা ফোন করতে পারে আপনার দোষটায়, খুব ডিস্টার্ব করে, খুবই। তারপর যদি উল্টা ডিস্টার্ব করে এক কাজ করেন, 1000 টাকা আপনি ফোন কিনেন, একটা সিম নেন, ওই নাম্বার তাকে দেন, যে ফোনটা ধরবেন না, যে ফোনটা ধরবেন না সেটা। যদি আপনার ভুল চিকিৎসা, আদর্শ চিকিৎসা কোনো কর্মকাণ্ডে কেউ প্রশ্ন করতে চায়, আপনি প্রশ্নের জবাব দেওয়ার জন্য বলবেন দয়া করে এই চোখের কাছে যান, আর আপনি যা জানতে চান লিখিত হয়ে যাবেন। আপনি ফোনে কথা বলবেন, রেকর্ড করে ফেলবেন। আমি কথা রিপিট করছি, তাদের সবার সব প্রশ্নের জবাব দিতে যাবেন না। আপনার পক্ষ হয়ে আপনার প্রতিষ্ঠান প্রধান জবাব দেবেন। আপনাকে এই অধিকার দেওয়া হয়নি। আমরা ভুল করে ফেলি, আপনাকে উত্তেজনায় আনসার দিয়ে বসে, প্রয়োজন নেই। ইনজুরি কেস কি হলো, নেভার, এটা বলার প্রয়োজন নেই। যদি আপনি লিখে ফেলেন, বলে ফেলেন গ্রিভাস ইনজুরি, পত্রিকায় চলে আসে, এটা অনেক সমস্যা হবে। অবশ্যই মেডিকেল এথিক্স মেনে চলবেন। এই যে কয়টা দিন আছে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত, দুইটা বই একটু ভালো করে পড়েন, ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন, একটু ভালো করে পড়েন। ফরেনসিক মেডিসিনের মধ্যে ইনজুরি কেসগুলো, ইনজুরি ভালো করে পড়েন। ইনজুরি, পয়জনিং, হসপিটালে পয়জনিং কেস অনেক আসে, অনেক হাসপাতালে অনেক পয়জনিং আসে। এইটাকে ইগনোর করার কোনো মানে হয় না। আপনি আইন অনুসারে আপনি যে কাজটা করতে পারতেন অথচ করেননি, সেটার জন্য আপনি দণ্ডিত হতে পারেন। আপনার করার কথা ছিল কিন্তু আপনি করেননি, দণ্ডিত হতে পারেন। একটা ইনজুরি কেস, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, রেফার করলেন কিন্তু আপনি তাকে দণ্ডিত হতে পারেন। এই কাজগুলো করবেন না দয়া করে। কমিউনিটি মেডিসিনকে অবহেলা যতই করি না কেন লাগবেই। পাবলিক হেলথ একটা মেজর পার্ট। খুব শীঘ্রই পাবলিক হেলথ নামে সম্ভবত আমাদের তো ডিপার্টমেন্টে যাচ্ছে, যেটা প্রধান একজন ডিজি থাকবেন। ইপিআই গুরুত্বপূর্ণ, একটু করে দয়া করে। ইপিআই একজন হেলথ স্টুডেন্ট ইনজেকশন দিল, দেওয়ার পরে 3-4 দিন পরে ফোর আউট এখানে নিয়ে আসলো, কি করবেন আপনি? সে তো হেলথ স্টুডেন্ট টিকা দিল, শুধু সরকারের পক্ষে টিকা দিল, গালিগালাজ করবেন? নেভার। কোন কথা বলা দরকার, বিপদে আসেন, এটাকে হতেও পারে, এটা সাধারণত হয় না, এটা হয়ে গেছে চিকিৎসা দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি হসপিটালে সুন্দর করে কথা বলেন। যদি আপনি তাকে সেই সমর্থন বা সহযোগিতা না করে, সরকারি কাজ করা যাবে না। একজন মানুষ হতে পারে নাইট গার্ড, হতে পারে চতুর্থ শ্রেণীর কর্মচারী, অথবা অন্য কেউ, সম্পর্ক খারাপ করবেন না। তারা এই সময় লাগে আছে 20 বছর 25 বছর ধরে। যদি সম্পর্ক খারাপ করেন তাহলে তারা একচোটে আপনার বিপক্ষে চলে যেতে পারে। আপনি হয়তো অন্যায় মানেন না, নিজে করবেন না অন্যায়টা, অন্যায় প্রতিরোধ করতে চাইলে একা একা করতে যাবেন না, কঠিন হবে। অনেকগুলো কারণ আছে। আপনি এখন একজন ডাক্তার 39,000 টাকা বেতন পাবেন, তাই না? আচ্ছা, আপনি নেটে সার্চ করেন, ইন্টারনেট সার্চ করেন, যদি 2015 সনে স্বর্ণের ভরি কত ছিল? 40,000 টাকা। মানে সেই সময়ে একজন ক্লাস 1 অফিসারের বেতন দিয়ে প্রায় 10 গ্রাম স্বর্ণ কেনা যেত, 1 ভরির কাছাকাছি। 2005 সনে যে বেতন স্কেল হলো, তখন ক্লাস 1 অফিসারের বেসিক 6,800 টাকা, সব মিলিয়ে কত? 10,000 টাকা। তখন যারা বিয়ে করেছেন তখন 10,000 টাকা ভরি স্বর্ণ কিনেছেন, তার বেতন ভাতা দিয়ে 1 ভরি স্বর্ণ কিনতে পারতেন। এখন 2025 সন, সেটা পাচ্ছেন? এক স্বর্ণের দাম কত? সম্ভবত প্রতিটা করেন না, আরো বাড়ান, আরো বাড়ান, 1,90,000 টাকা, 1,90,000 টাকা 1 ভরি স্বর্ণের দাম। যে কর্মচারী মাসে 12,000 টাকা বেতন পায়, সে টুকটাক চুরি করবেই, চুরি করবে, সে মাসে 12,000 টাকা বেতন পায়।
সুতরাং আপনি কি করবেন না করবেন বুদ্ধিমত্তার উপর ছেড়ে দেন, নিজের বুদ্ধিমত্তার উপরে। আপনি কেমন করে কথা বলেন, কেমন করে হাঁটেন, কখন কোন পোশাক পরেন, নিশ্চিত মানুষ সূক্ষ্মভাবে খেয়াল করে। আপনি একজন ফিমেল অফিসার আর মেল অফিসার, আপনি কোন পোশাক পরেন একজন নার্স সেটা দেখে, আপনি কি পোশাক পরেন একজন সেকমো একজন অফিস সহকারী সেটা দেখে, সেটা অনুসরণ করতে চায়। সুতরাং ভালো পোশাক পরবেন, অবশ্যই ডিসি করা থাকে। একটা কাজ খুবই ভালো হবে যদি করতে পারেন, অ্যাপ্রন করা, অ্যাপ্রন পুরস্কার টাই করা, নেম প্লেট লিখে রাখা, ডাক্তার আব্দুল আলিম মেডিকেল অফিসার লিখে রাখেন, নিশ্চয় তাদের আপনার সম্মান পাবেন। একই টেবিলে কয়েকজন বসেছেন, আপনাকে বুঝতে পারছে না আপনি কোন ব্যক্তি। আপনি সাদা অ্যাপ্রন করা থাকে, টাই করা থাকে, নাম লেখা থাকে, মানুষ আপনার সম্মান করবে। টেবিলে একটু নিজের খরচে হোক 100-150 টাকা দিয়ে নাম লিখেন, ডাক্তার অমুক এমবিবিএস বিসিএস মেডিকেল অফিসার, ঠিক আছে? নিজ রুমটাকে পরিষ্কার করে সুন্দর করে রাখবেন, রুমটাকে একটু স্প্রে করে, অফিস থেকে চাইবেন স্প্রে দেন, চাইলেই পারেন আপনি। আর আপনি একজন ক্লাস অফিসার কি চাইতে পারেন সরকারের কাছে? একটা চমৎকার টেবিল, সেপারেট টেবিল, নিজের জন্য সুন্দর চেয়ার, সামনে 3টা চেয়ার, একটা পেশেন্টের জন্য, 2টা গেস্টের জন্য 3টা চেয়ার। আপনার উপরে গেস্ট আসতে পারে না, মেহমান, আপনি একটা চায়ের ফ্লাস্ক না, চা গরম করে কি বলে, চা গরম করে কেটলি চাইতে পারেন। এটা চাইতে আমাকে জানেন লিখিত চাইবেন, কেটলি ফ্লাস্ক চাইতেও পারেন, 6টা কাপ, 6টা প্লেট চাইতে পারেন। আপনার কাছে কি আসবে, বলবে আমি অমুক দলের অমুক, তখন কি বলবেন? এগুলি হিসাব করে যাবে না, বলা যাবে না, ঠিক আছে? বসে না, বসেন। 5 টাকা বিস্কুট পাওয়া যায় না, খাওয়ান না, 5 টাকা খাওয়ান, ভদ্রলোক মানুষকে খাওয়ায়, খাওয়ান, দেখেন সে অর্ধেক থেমে যাবে। আপনার কাছে যখন কোনো অফিসের কর্মচারী আসবে, আপনি একটা বিষয় আপনি শেখানো হয়নি ট্রেনিং না হওয়ার কারণে, সেটা হলো সমস্ত সরকারি কর্মচারী অভিন্ন পরিবার। অন্য অফিসের কর্মচারী আসলেও আপনি ভালো কিছু আশা করেন, একটু বেশি আশা করে। আর্মি পুলিশ বেশি আশা করে, কেন জানেন? তারা তো 24 আওয়ার্স জব করে সরকারের। আর্মি পুলিশ 24 ঘন্টা চাকরি করে, যে অন্য অফিসে বেশি আশা করে তারা। আপনি ম্যানেজ করতে না পারলে ইউটিউবকে ডাকেন, তাকে অফিস প্রধানকে ডাকেন, তো অন্য অফিসের কর্মচারী এসে বললো আমি সব অফিসার, আমি অমুক অফিসার। আপনি জানেন সে ঘুষ খায়, জানেন সে অন্যায় করে, তবু তাকে বসতে বলুন, তাকে সুন্দর করে কথা বলেন। একটা চা কয় টাকা লাগে আমি জানি না, 10 টাকা, একটা চা বিস্কুট খাওয়ান না, 5 টাকার বিস্কুট প্যাকেট আর একটা চা খাওয়ান, 15 টাকা লাগবে, খাওয়ান। এটা একজন অফিসারের কর্তব্য, এই কথা লেখা থাকে। একজন কেউ আসলে তাকে বসতে বলা, মর্যাদা অনুযায়ী বসতে বলা। আপনাকে যে বেশি ডিস্টার্ব করতে অ্যাকাউন্টস অফিসার ডিস্টার্ব বেশি করতে পারে, অনেক ক্ষেত্রে ভালো হয়, খারাপও হয়, তাকে অফিসে দাওয়াত দেন। আপনি যখন কোন অফিসে যাবেন, কোন অফিসে গেলে অবশ্যই কথা বলবেন অফিস প্রধানের সাথে, কর্মচারীর সাথে না। সমস্ত অফিসের প্রধানকে চলে যান, অ্যাকাউন্টস অফিসের কাছে যান, কথা বলেন। ভুলটা হয় কোন জায়গায় জানেন? নিজে কাজ করি না, অফিসে কর্মচারীকে পাঠাই, সে গিয়ে সেই কর্মচারীর সাথে কথা বলে, দুজনে টাকা লেনদেন করে। আপনার যে কোনো সমস্যায় সরাসরি অফিস প্রধানের কাছে যান। রেগুলার কাজে ঘুষ লাগার কথা না, হয়রানি হওয়ার কথা না। হয়রানি আগের চেয়ে অনেক কমে এসেছে, যাদের চাকরির বয়স বেশি তারা জানেন আগে বলার হয়রানি নেই, খুব বেশি হয়রানি নেই, কমে এসেছে। সরকার আপনার কাছে চায় যখন রোগী দেখেন, তখন আপনি খাতায় পেশেন্ট প্রোফাইল লিখেন। পুরোটা লেখা কঠিন, কি কি লিখতে হয় আমি সেটা বলি। আচ্ছা, কতক্ষণ সময় বলেন? 5 মিনিট না 10 মিনিট? 5 মিনিট সময় নেই, আরো কম সময় নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? পেশেন্ট প্রোফাইল, পেশেন্ট নাম, ঠিকানা, তার সিমটমস, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এগুলো লেখা নিয়ম। কিন্তু আপনার হয়তো পেশেন্টের চাপে সেটা পারবেন না, যতটুকু পারেন কমপক্ষে পেশেন্ট নাম, ঠিকানা, তার ডায়াগনোসিস লিখে রাখেন। সরকারের কাছে চায়, আমরা কি জানি না বলে মাইন্ড করি। দুই তিনটা পয়েন্ট বলে শেষ করে দেওয়া যেতে পারে, অনেক কথাই ছিল, সেগুলো না বলি। অনেক কথার মধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি উত্তর দেবেন বলেছি মনে হয়, আপনি আনসার দেবেন না, আপনি পাঠাবেন যে আমি নতুন চাকরি দিয়েছি, আপনি দয়া করে অফিস প্রধানের কাছে যান। তো তারপরে আপনি বলেন, তারপরে বলেন, আমি কিচ্ছু বলবো না।
একটা কথা আমি কিছু বলবো এইভাবে থাকেন। যে বিষয়টা আইবাস লিখতে পারেন, আইবাস মানে ইন্টিগ্রেটেড বাজেট এন্ড অ্যাকাউন্ট সিস্টেম। একটা সময় আমরা কাগজে লিখে বেতন সাবমিট করতাম, বেতন দিত, সরকার বেতন দিত। এখন অনলাইনে গিয়ে যারা আমার লেখা দেখেন প্রতি মাসে দেখেন যেটা যে বেতন বিল সাবমিট করা, সেটা আপনি নিজে করতে পারেন আইবাস। একটু আইবাসে গিয়ে এটা একটু খুব কঠিন হবে না, অনেক বড় কথা। আইবাসে নিজের অ্যাকাউন্ট খুলতে চাইলে নাম, ঠিকানা, এনআইডি নাম্বার, ফোন নাম্বার, ব্যাংক, আচ্ছা যাদের ব্যাংক অ্যাকাউন্টটাই দয়া করে এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, সচল ব্যাংক, খুব সহজেই খুব শীঘ্রই দেউলিয়া হবে না। যদি দেউলিয়া হয়ে যাবে বেতন চলে যাবে, অনেক কান্দে চলে যাবে। এমন ব্যাংকে অ্যাকাউন্ট করেন যে ব্যাংকে কার্ড সিস্টেম, কার্ড আছে, তাদের অ্যাপস আছে, অনলাইন অ্যাপস বেতন নেওয়া যেতে পারে, অ্যাপস কার্ড আছে এবং দেউলিয়া হবে না, এমন কোন ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন। এখানে আমি দেখছি অনেকে দাঁড়িয়ে আছে এবং টুপি, আপনারা হয়তো সুদী ব্যাংক, আপনারা যদি চান যে সুদী ব্যাংক অ্যাকাউন্ট করবেন না, আজকাল অনেকগুলো ব্যাংক আছে, সোনালী ব্যাংক সহ, যাদের ইসলামিক উইন্ডো আছে। আপনারা চাইলে ইসলামিক উইন্ডোতে অ্যাকাউন্ট করতে পারেন ওই ব্যাংকে চাইলে। তো আইবাসে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, মাসে 1 তারিখে বেতন অটোমেটিক চলে আসে। আইবাসে গিয়ে নিজের এনআইডি দিতে হয়, নিজের সব প্রোফাইল দিতে হয় সেগুলো। আর একটা শব্দ HRIS, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, HRIS। আইবাস কিন্তু অর্থ বিষয়ক, বেতন বিষয়ক। আমি রিপিট করছি, আইবাস হলো বেতন বিষয়ক, আর HRIS হলো আমাদের সরকারের রিজার্ভেশন। সেখানে আপনার সবগুলো কাগজের স্ক্যান কপি সাবমিট করতে হয়। আপনার এনআইডি, আপনার জন্ম তারিখ থেকে আরম্ভ করে আপনার চাকরির গেজেট, ফার্স্ট জয়েনিং, প্রতিটা বদলি, প্রতিটা জয়েনিং, প্রত্যেকটা ছুটি এখানে সাবমিট করতে, স্ক্যান করে সাবমিট করতে হয়। এই HRIS এটা দিয়ে কমপ্লিট করে ফেলবে ধীরে ধীরে, আস্তে আস্তে। সহযোগিতার জন্য আমরা আছি যে কোনো সময়। বিষয় খুব বেশি নাই। যদি কোর্টে সাক্ষ্য দিতে বলা হয়, যখন সাক্ষ্য দিতে বলা হয় চলে যাবে কোর্টে। আমার এই কথাটা বলি, আর 2-3 মিনিট শুনেছি। কোর্টে যখন সাক্ষ্য দিতে বলা হয় কোনো ইনজুরি কেস, আপনি কোর্টে যাবেন, গিয়ে সরাসরি যে বিচারক আপনাকে বিচার করার ভয় করে না, কেমনে যাবো, কি করবে, গিয়ে দেখেন না, আপনার বসায়, চা খাওয়ায়, কফি খাওয়ায়, অনুযায়ী এখানে আসো, ওনার সাক্ষীটা আগে নিয়ে নাও, এরকম এইভাবে। তো যে ভুলটা আপনার না করবেন না, সেটা হলো অনেকেই কোর্টের সাক্ষ্য হলে ইগনোর করে, করতে যাবেন না, তো করতে যাবেন না। আপনি যদি এটা করেন তাহলে আপনার সিভিল সার্জনকে উপর থেকে রোনো কথা বলে, আপনার ডাক্তার তো তার কথা শোনে না, আপনি কাজ করবেন না। যখন সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয়, আপনি একটা অফিস অর্ডার নিয়ে সাক্ষ্য দিতে যাবেন। রিপিট করছি, আপনার যে অফিস প্রধান তার কাছে অর্ডার নিয়ে আপনি সাক্ষ্য দিতে যাবেন। সাক্ষ্য যখন দিবেন তাকে সিল নিয়ে আসবেন, তো টিএডি বিল করতে পারবেন। চাকরির কেরিয়ার ডেভেলপমেন্ট, উপজেলায় যদি কয়েক বছর থাকতে হয়, গিয়ে একটা চেম্বার জমান, বিকালে চেম্বার করেন, মা ডেইলি যদি পাশে 1000-2000 টাকা পকেটে আসে, মনটাই ফুরফুরে লাগবে। কারণ হলো এই যে 2015 সালে যখন বেতন স্কেল হয়, বেতন দিয়ে 1 ভরি স্বর্ণ কেনা যেত, এখন পারবেন? 4 মাসের বেতন দিয়েও পারবেন না, এই জন্য ইনকাম করেন। জীবনে চলতে গেলে প্রমোশনের চেয়েও, আপনার পদবীর চেয়েও, ডিগ্রির চেয়েও টাকাটা বেশি জরুরি। আপনার এখন প্রচণ্ড এমআই হয়ে গেল, আপনার ডিগ্রি কোনো কাজে লাগবে না, টাকাটা কাজে লাগবে। সুতরাং টাকা ইনকাম, বৈধ ইনকাম করেন, প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। অফিসে আওয়ার পরে আপনি প্র্যাকটিস করাটা সরকারি আইনে আদেশও নাই, নিষেধও নাই, সরকার জানে, কিছু বলে না। আপনি সরকারি কর্মচারী ব্যবসা করা নিষেধ, অন্যভাবে আয় করা নিষেধ, করতে পারবে না। সরকারি কর্মচারী আয় করা বা অফিস টাইমের পরে ব্যবসা করা নিষেধ। সরকার জানে, যেমন ডাক্তার প্র্যাকটিস করেন, কেউ কিছু বলে না, সেটা করেন, অসুবিধা নেই। আপনার প্রথম চাকরি স্থায়ীকরণ আর সিনিয়র স্কিল বলে আমি শেষ করে দিচ্ছি আজকে। আর 2টা বিষয় বলে শেষ করে দিচ্ছি। চাকরি স্থায়ীকরণ, যে কোনো সরকারি, আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টের পরে পেনশন পাওয়ার শর্ত হলো চাকরি স্থায়ীকরণ। প্রত্যেকটা প্রমোশনের শর্ত হলো চাকরি স্থায়ীকরণ। স্থায়ীকরণ কেমন করে হয়? সেটা আদেশ, তেমন একটা আদেশ যে অমুকের চাকরি স্থায়ী করা হলো। আপনার নাম কি? ডাক্তার আবরার ফাইয়াজ। ডাক্তার আবরার ফাইয়াজের চাকরি স্থায়ীকরণ করা হলো, আদেশ লাগবে, লিখিত আদেশ। স্থায়ী তাহলে কেমন করে হয়? স্থায়ী হয় সরকারি নিয়ম অনুসারে। নিয়ম হলো এই যে আপনি 2 মাস তো 4 মাসের ট্রেনিং হয়, যেটা ফাউন্ডেশন ট্রেনিং, সেটা করা।
আর ডিপার্টমেন্টাল পরীক্ষা 3টা সাবজেক্ট, পার্ট 1, পার্ট 2, পেপার 1, 2, 3, 3 পেপার পাস করা। পাস করলে 2 বছর পরে আপনার চাকরি স্থায়ীকরণ হবে। 5 বছর পরে 4 বছর পরে আপনি চাইলে সিনিয়র স্কেল পরীক্ষায়, এই পরীক্ষার নাম কিন্তু পদোন্নতি পরীক্ষা। যেটা সিনিয়র স্কেল পরীক্ষা 2 রকম, একটা হলো ডিপার্টমেন্টাল বাধ্যতামূলক বিভাগীয় পরীক্ষা, আর ওইটা হলো পদোন্নতি পরীক্ষা। পদোন্নতি পরীক্ষা পাশ করার পরে উপরের গ্রেডে প্রমোশন পেতে পারেন। 2টা পরীক্ষা যদি পাশ করে যান, পরবর্তী প্রমোশনে সমস্যা হয় না। কাজগুলো খুব কঠিন না, যদি একটু বেশি ইচ্ছে পাকা বলবো না, এটা খারাপ দেখা যায়, বেশি পাকা হয়ে যান আপনি এক কাজ করেন, নীল ক্ষেত বা কোথাও থেকে কোয়েশ্চেন কিনে নিয়ে যান যে ডিপার্টমেন্টের পরীক্ষায় কী কী কোয়েশ্চেন হয়। আর মাঝে মাঝে ফেসবুকে আমাদের দেখেন, স্যার এই আনসারটা কী, ওই আনসার কী, আমরা আনসার দিয়ে দিব, আমরা এখনই পড়া শুরু করেন। তো পুরো বিষয়টা যদি সংক্ষেপে নিয়ে আসি, যে হাসতে হাসতে যান, সুন্দর পোশাক পরে গিয়ে জয়েন করেন, গিয়ে চোপ্পকে বলেন, স্যার আমি থাকতে আসছি, আমি থাকবো, কাজ করব, আমার সুন্দর ব্যবস্থা করে দেন। উত্তম আচরণ করবেন আপনার কলিগের সাথে, যে পেশেন্ট আপনার কাছে আসে সেই পেশেন্টের সাথে। একটা কথা মুক্তি বেরোয় যেতে চাচ্ছেন, না বলে পারছি না। কিশোরগঞ্জের ডাক্তার, নামটা এই মুহূর্তে বলার প্রয়োজন নেই, 39 বছরের ডাক্তার। সে বলতো, স্যার আগে রোগীরা আসলে খারাপ ব্যবহার করতো, আমিও জবাব দিতাম। কিছুদিন পর চিন্তা করলাম যে নবীর সিরাত পড়ার পর মনে হলো যে আমি এই কাজটা করবো না, মানুষের খারাপ ব্যবহার করতো, আমি আনসার দিই না। পরে এই রোগী এসে মাফ চায় কয়েকদিন পরে এসে। এই জন্য যেটা বলছি, সুসম্পর্ক রক্ষা করেন। 10% মানুষের মাথা এমনি গরম থাকে, এতে ইগনোর করেন, আনসার দেওয়ার দরকার নাই, ঝগড়া করবেন না। বইপত্র পড়েন, চমৎকার ডিউটি করেন, ফাউন্ডেশন ট্রেনিং করেন। সরকার যখন যে আদেশগুলো দেয় পড়েন, পড়ে দেখেন কী আদেশ দেয়, আপনি নিশ্চিন্ত থাকেন, খুব সমস্যা হবে না। আমি আশা করছি খুব অল্প সময় অনেক ভালো করতে পারবেন। কথা এখানে শেষ করবো। যদি কারো প্রশ্ন থাকে 1-2টা প্রশ্ন করতে পারেন, 1 থেকে 2টা প্রশ্ন অবশ্যই। স্যার একটা বিষয় হলো, আপনি যেহেতু একটা ভালো পর্যায়ে আছেন স্যার, সেক্ষেত্রে একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে আমাদের ফাউন্ডেশন ট্রেনিংটা অনেক লেট করানোর সময় সরকার থেকে আদেশ আসে। তো যার কারণে নতুন যারা ডক্টর, যেমন আজকে স্যার অনেকখানি গাইডলাইন ওনারা পেয়ে গেছে। আমি আমার যখন জয়েন করছি তখন এতখানি গাইডলাইনও পাইনি, সত্য। তো স্যার অনেক ডক্টর আবার হয়তো বা এটাও পাননি আর কি, বা পাবেন না। সেক্ষেত্রে প্রথমে শুরুতে গিয়ে শুরু করাটা একটু ডিফিকাল্ট। তাদের জন্য স্যার হচ্ছে মানে আমাদের ডিজি হেলথ থেকে যদি একটা মানে এখন তো অনলাইনে স্যার, তাদের কিন্তু অনলাইনে কোনোভাবে নির্দেশনা দেওয়া যায়, সেটা হয়তো আমাদের নতুন যারা ক্যাডার হিসেবে জয়েন করবেন তাদের জন্য একটা মাইল ফলো করে যাচ্ছে। আবার যদি উপজেলা লেভেল থেকে যদি আমি যখন উপজেলায় জয়েন করেছিলাম, তখন আমার যে শ্রদ্ধেয় স্যার উনি সেই সময় আমাদেরকে বরণ করে নেওয়ার একটা আয়োজন করার জন্য অফিসের অন্যান্য অফিস স্টাফের সাথে পরিচয় করে দেওয়ার একটা সেশন করা যেত, যার কারণে আমাদের জন্য কাজ করাটা ইজি হতো। সেটা উনি মনে ছিল না বা করেননি আর কি। তো যেটা আমাদেরকে সাফা করতে হয়েছে, ইভেন গ্রাউন্ডে গিয়ে পরিচয় দিতে হয়েছে যে আমি ডক্টর, আমি জয়েন করছি, রাউন্ডে এটা বেটার ওয়েতে হয়তো অর্গানাইজ করা যেতে পারত। মানে সেই নির্দেশনা যদি স্যার হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের সকল ইউএচএমপিও সার্টিফিকেট প্রোভাইড করা হয়, তাহলে আমার মনে হয় ডক্টররা এখান থেকে কিছু প্যারাস্বরূপ একটা দিক নির্দেশনা হবে, আবার অফিসারগুলো আবার স্যার হচ্ছে আমাদের ইউএচএমপি স্যাররা তাদেরকে ওভাবে রিসিভ করলে সেগুলো সুন্দর হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। না, এখনও নাই, সেটা আপনার পরামর্শ শুনলাম, আমি যথাস্থানে পরামর্শ পৌঁছে দেবো এবং চোপ্পেকে জানিয়ে দেবো আমি। আচ্ছা, আমি 1-2 জন শুনতে চাই, আমার কথা কেমন লাগলো? অসংকোচে কথা বলেন, কেমন লাগলো? অনেক ছিল বলার, কিন্তু থেমে যেতে হলো, স্লিপ দেওয়া হয়েছে, আমাদের সময় আসন্ন, এই জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা জয়েন করার পরে বিসিএস হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। জয়েন করার পরে তখন আপনার পরিচয় হবে ডাক্তার আবুল আলা, কোড নাম্বার 100, এই কোড নাম্বার আপনার পরিচয়, কিন্তু কোড নাম্বারে আপনার যেমন একটা জন্ম নিবন্ধন নাম্বার আছে, আপনার যেমন এনআইডি নাম্বার আছে, সরকারের সাথে জয়েন করার পরে কোড নাম্বার থাকে, সেটা আপনার পরিচয়। কারণ নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, অনেক নাম, একে অনেক, পরিচয় হলো কোড নাম্বার। তো আপনাদের কাছে পেয়ে ভালো লাগলো এই জন্য যে আপনাদের পাশে পেলে মনে হয় আমার বয়স অর্ধেক হয়ে গেছে। এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, যেহেতু সময় শেষ, কথা শেষ করতেই হলো।
আবার যদি বলছি কিছু প্রশ্ন থাকে আমাকে জানতে চাইবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।